আসসালামু আলাইকুম। পাভেল এডুকেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের ম্যাথমেটিক্স নিয়ে এবং ম্যাথমেটিক্স এর যে চ্যাপ্টার 11 এবং 12 এই দুটো চ্যাপ্টার আছে। অনুপাত এবং সরল সমীকরণ, একচলক বিশিষ্ট সরল সমীকরণ এই দুটো চ্যাপ্টার নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনারা সকলে জানেন যে আমরা সুপার সাজেশন বেসড আলোচনা করি। সো সুপার সাজেশন বেসড আলোচনার মাঝেও আমাদের কাছে মনে হইলো যে এই দুইটা যে চ্যাপ্টার আছে আমাদের অনুপাত সমানুপাত এবং একচলক বিশিষ্ট সরল সমীকরণ এই দুইটা চ্যাপ্টার কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা আজকের ক্লাসে এই দুইটা চ্যাপ্টারকে আলাদাভাবে একটু আলোচনা করার চেষ্টা করব এবং ম্যাক্সিমাম শিক্ষার্থীর কিন্তু প্রবলেমটা থাকে এই জায়গায় অনুপাত সমানুপাত এবং একচলক বিশিষ্ট সমীকরণ নিয়ে। তো এখানে কিন্তু কিছু কনফিউজিং কোশ্চেন আছে। সো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব যে একদম আহ, ভালো করে যে একজন স্টুডেন্ট কিভাবে ক্লিয়ার কনসেপ্ট সহকারে এমসি গুলা শিখতে পারে বুঝতে পারে সেই বিষয়টি আমরা আজকের ক্লাসে আলোচনা করব। সো খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে। আমি আশা করি আপনারা আজকের ক্লাসটি খুব বেশি মাত্রায় এনজয় করবেন এবং ক্লাসটা আপনাদের ভালো লাগবে। সো মনোযোগ সহকারে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করবেন। আর যারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করবেন অবশ্যই তাদের কাছে এই দুইটা চ্যাপ্টার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং পরীক্ষার মধ্যে নিশ্চিতভাবে বলা যায় এই দুইটা চ্যাপ্টার থেকে 3 অথবা 4 নম্বরের এমসিকিউ আপনাদের অবশ্যই থাকবে। সো বুঝতে পারতেছেন। তাই একটু দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আর আপনাদের যুক্ত হওয়ার সাথে সাথে আমরা ক্লাসটা শুরু করব। আর আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে কিনা এই বিষয়টা যদি একটু বলেন বা কনফার্ম করেন তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আর যারা আমরা সামনে ডিপ্লোমা এডমিশন টেস্ট দিব তাদের সবাইকে এই ক্লাসটা মেনশন করে যুক্ত করে দিবেন অথবা আপনি এই ক্লাসটা শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দিতে পারেন যাতে পরবর্তীতে ক্লাসটি খুঁজে পেতে আপনার কোনো ঝামেলা না হয়। ঠিক আছে। সো খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। সো আমরা সবাইকে নিয়ে ক্লাসটি করতে যাই, অনেকে যুক্ত হয়ে গেছেন মাশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি একটু দেখতে চাই যে আমাদের সাথে কে কে যুক্ত হয়েছেন। আমাদের সাথে শফিউল আলম যুক্ত হয়ে গেছেন, রামিজ ফারিহা যুক্ত আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আহ সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন নিজের প্রোফাইলে যাতে পরবর্তী দেখতে আপনাদের সুবিধা হয়। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আছি ভালো। হ্যাঁ, আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন এবং আজকের ক্লাসটি করার মাধ্যমে আরো বেশি ভালো হয়ে যাবেন, কারণ আমরা আজকের ক্লাসে দুইটা অধ্যায় খুব সুন্দর করে আলোচনা করব। ওকে, শফিউল আলম অসংখ্য ধন্যবাদ। আপনি সাউন্ড কম শোনা যায় এই এই ইয়াটা আর বললেন না, কারণ সাউন্ড ঠিকঠাকই আছে, আমি চেক করেছি। সো যদি আপনার ডিভাইসে সাউন্ডটা কম থাকে একটু বাড়ায় নেবেন তাহলে আশা করি আপনি সাউন্ডের ব্যাপারে আপনার কোনো ইয়া থাকবে না। সো সাউন্ডটা বাড়ানো ডিভাইসের তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমাদের ক্লাসের তো রুলস আমরা সকলে জানি। আমরা আজকে 2 অধ্যায় থেকে যে ক্লাসটা করবো এটা একটা এক্সাম বেসড ক্লাস আপনি বলতে পারেন, কারণ আমরা আজকের ক্লাসে যে বিষয়গুলো পড়বো সেটার উপর মনে করেন যে আপনি একটা এক্সাম দিতে যাচ্ছেন। আপনারা প্রথমত যে একটা আমরা যদি প্রশ্ন এখানে দেখি, আহ আমরা প্রত্যেকটা স্লাইডে দুইটা করে এমসিকিউ দেখবো এবং সেই দুইটা এমসিকিউ এর বা একটা এমসিকিউ এর আনসার আমরা সাথে সাথে জানাই দিব কমেন্ট সেকশনে এবং সেটা আমরা খাতায় লিখে রাখবো। তারপরে আমি যখন আপনাদেরকে সলিউশন দিব তখন আপনি একটু মিলাই নিবেন। সো এইভাবে আপনার দুইটা অধ্যায়ের উপরে কতটুকু জ্ঞান আছে বা আপনি দুইটা অধ্যায়ের উপরে ক্লিয়ার হচ্ছেন কিনা বা দুইটা অধ্যায়ের উপর আপনার প্রিপারেশনটা কেমন আছে সেই বিষয়টা কিন্তু যাচাই করার আজকে একটা দুর্দান্ত সুযোগ পাচ্ছেন। নরমালি আমরা যেভাবে ক্লাস নিই তো সেরকমই কিন্তু একটা এক্সাম বেসড ক্লাস আপনি পাচ্ছেন আজকের ক্লাসটা। ওকে। তো যে কথা বললাম যে আপনি কিন্তু লিখে রাখবেন খাতার মধ্যে। ধরেন আমরা আজকের ক্লাসে যে 30টা এমসিকিউ সলভ করি, সো এই 30টা এমসিকিউ আপনি কি করবেন? কেমনে কি করবেন বলেন? তা আমি যখনই কোনো একটা এমসিকিউ এখানে বোর্ডে থাকবে, আপনি সেটা আনসারটা অনুমান করবেন বা আপনি আনসারটা করবেন। তো সেই আনসারটার সাথে আমার আনসার মিলছে কিনা, সো এইভাবে আপনি টিক দিয়ে রাখবেন। তারপর আলটিমেটলি ক্লাসের শেষে আমরা যখন জানতে চাইবো যে আপনার এমসিকিউ কয়টা হয়েছে, তখন আমাদেরকে বলে দিবেন। এইভাবে কিন্তু বুঝতে পারবেন যে আসলে আপনার এই দুইটা চ্যাপ্টারের উপরে কতটুকু প্রিপারেশন আছে। ঠিক আছে? সো আমি আমি আপনাদের কাছে বা আমি সবসময় যে কথাটা বলে আসি যে আমাদের এডমিশন টেস্টটা একটু অন্য লেভেলের। এডমিশন টেস্টের ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজিটা কাজে লাগাতে হয় এবং আমাদের একটা সাবজেক্টিভ নলেজও কিন্তু কাজে লাগাইতে হয়। ঠিক না? এবং ম্যাথমেটিক্স থেকে আমাদের 20 মার্কসের কোশ্চেন হয় আমাদের এডমিশন টেস্টে। সো এটা কিন্তু অনেক বেশি মাত্রায় ভ্যারি করে। আমাদের স্কোরটা ভালো করার জন্য অবশ্যই ম্যাথটাতে ভালো করা লাগবে আমাদের। তা না হলে কিন্তু আমরা অনেক বেশি মাত্রায় পিছিয়ে যাবো। যারা ম্যাথে ভালো করবে তারা অনায়াসে অন্যান্য ক্যান্ডিডেটের থেকে আগায়া থাকবে। সো এই সাবজেক্টটাকে অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে আমাদেরকে। আহ রিফাত,
সাউন্ড আপনার ডিভাইসের সাউন্ডটা সাইডে বাড়িয়ে নেবেন, হ্যাঁ তাহলে হবে। আচ্ছা আমরা সরাসরি আজকের ক্লাসে দুইটা অধ্যায় নিয়ে কথা বলবো। আহ, বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত। ওকে, তার সাথে হচ্ছে আমরা আরো আলোচনা করব দুই চলক বিশিষ্ট যে সরল সমীকরণগুলো আছে, দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ, সেই দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ নিয়ে আমরা আজকের ক্লাসে কথা বলবো। এবং আজকের ক্লাসটা আশা করি আপনার অনায়াসে পছন্দ হবে, আপনি ক্লাসটা অনেক বেশি এনজয় করবেন। ঠিক আছে, আমরা মজায় মজায় প্রত্যেকটা এমসিকিউ সলভ করে যাতে আমাদের মনে থাকে। দেখেন পড়াটা আপনি যত বেশি এন্টারটেইন করতে পারবেন, পড়াটা যদি আপনি জুলুম মনে করেন যে এটা আমার কাছে জুলুম হচ্ছে, আপনি জীবনে ওইটা আপনার পড়া মাথায় ঢুকবে না। কিন্তু পড়াটাকে যদি আপনি এন্টারটেইন মনে করেন, তাহলে দেখবেন পড়তে ভালো লাগতেছে, পড়তে আনন্দ লাগতেছে। ম্যাথটা হচ্ছে ফিল করার বিষয়, ম্যাথ ফিল করার বিষয়। আপনি যখনই কোনো একটা ম্যাথ ফিল করবেন, তখনই বুঝবেন যে না আপনার এই বিষয়ের আয়ত্তটা অনেক বেশি। আমরা অনেকে ম্যাথে ভয় পাই, আবার দেখুন অনেকের কাছে ম্যাথটা অনেক ভালো লাগে, কারণ অনেকেই এই ম্যাথটাকে ফিল করতে পারে, সেই জন্য তাদের কাছে ভালো লাগে। আর যারা আমরা ফিল করতে পারি না, যারা বুঝি না, তাদের কাছে ম্যাথটা কঠিন মনে হয়। ঠিক আছে, তো আমার কাছে, আমার ব্যক্তিগতভাবে আমার কাছে পছন্দের একটা সাবজেক্ট হচ্ছে ম্যাথ। আমার ম্যাথ করতে খুবই ভালো লাগে, বাট এতে সময় কম লাগে, দ্রুত করা যায়, তাই না? ওকে, আমরা শুরু করি তাহলে স্যার। আমরা প্রথম এমসিকিউ চলে যাচ্ছি। সবাই সবাই প্রথমত প্রথম যে এমসিকিউটা আছে আমাদের স্যার, প্রথম যে এমসিকিউটা আছে এটার আনসারটা স্যার একটু করবেন সবাই। প্রথম যে এমসিকিউটা এখানে বলা হয়েছে, আমি একটু বলে দিই আপনাদেরকে। প্রথম এমসিকিউটা কি বলছে দেখেন, এবিসিডি যদি সমানুপাতিক হয়, মানে সমানুপাতিক হয়, তবে এ বি সি ডি হলে নিচের কোনটি সঠিক, অর্থাৎ এ অনুপাত বি এবং বি অনুপাত সি অনুপাত ডি যদি এটা হয়ে থাকে, তাহলে এই যে চারটা অপশন দেখতে পাচ্ছেন, এই চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক হবে একটু দ্রুত আমাদেরকে জানাবেন। আচ্ছা আরেকটা বিষয় একটু বলি স্যার, অনুপাত রিলেটেড আমাদের আরো কিছু আলোচনা করা প্রয়োজন। ঠিক আছে, অনুপাত রিলেটেড আমাদের আরো কিছু আলোচনা করা প্রয়োজন। দেখেন আমরা যখন অনুপাত আকারে লিখি, সাপোজ মনে করেন আমরা যে এভাবে লিখলাম যে পি অনুপাত কিউ, কারণ এটা একটা অনুপাত আকারে লিখলাম, তাই না? তো এই অনুপাতের এই যে প্রথম যে পি দেখতে পাচ্ছেন, এই পিটাকে কিন্তু বলা হয় পূর্ব রাশি, তাই না? এটাকে আমরা কি বলি? পূর্ব রাশি বলে থাকি অনুপাতের। এটা হচ্ছে পূর্ব রাশি। আর এই কিউটা হচ্ছে অনুপাতের উত্তর রাশি, উত্তর রাশি। ঠিক আছে, এই কিউটা হচ্ছে আমাদের অনুপাতের উত্তর রাশি। ওকে, সেটা একটু ভালো করে বুঝেন। আর অনুপাত মানেই হচ্ছে একটা ভগ্নাংশ। অনুপাতের মানেই কি স্যার? অনুপাত মানেই হচ্ছে একটা ভগ্নাংশ। আমরা যে কোনো অনুপাতকে একটা ভগ্নাংশ আকারে লিখতে পারি। সো অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখার একটা টেকনিক হচ্ছে, এই পূর্ব রাশি যেটা আছে সেটাকে কোথায় নিতে হবে? লবে লিখতে হবে। আর উত্তর রাশি এটাকে আমাদের কোথায় লিখতে হবে? হরে লিখতে হবে। তাহলে যে পি অনুপাত কিউ ছিল, আমরা কিন্তু এটাকে পি ডিভাইডেড বাই কিউ লিখতে পারি। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা অনেকে আনসার করে ফেলছেন। সো আপনাদের এই মুহূর্তে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি কিছুদিন আগে আপনাদেরকে একটা ঘোষণা দিয়েছিলাম যে আমাদের 6 ব্যাচে ভর্তি চলছে। সো আমাদের 6 ব্যাচের ভর্তি প্রায় কমপ্লিট। এখনো যদি কোনো শিক্ষার্থী চান যে না আমি ডিপ্লোমা এডমিশনের জন্য ভালো একটা প্রিপারেশন নিতে চাই, সো তাদের জন্য একটা সুখবর আছে। আপনি এখনো চাইলে আমাদের এই 6 ব্যাচে ভর্তি হতে পারেন, কয়েকটা সিট হয়তো বা ফাঁকা আছে। সো সেই ব্যাচটা হয়তো বা আজকে বা কালকের মধ্যে কভার হয়ে যাবে। সো এটা কিন্তু দুর্দান্ত একটা সুযোগ। আর আপনি যদি এই মুহূর্তে যুক্ত হন আমাদের সাথে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জন্য একটা স্পেশাল বই কিন্তু আছে, যেটা আমরা সকল শিক্ষার্থীদেরকে গিফট হিসেবে দিয়ে থাকি। সো আপনি কিন্তু এই বইটা পেয়ে যাচ্ছেন, এবং বইটা খুবই শর্ট এবং খুবই গুছানো একটা বই, যেটা পড়লে আপনি পরীক্ষার মধ্যে নিজেদের ভালো একটা স্কোর তুলতে পারবেন, এবং অনেক প্রশ্ন এখান থেকে সরাসরি কমন পাবেন, এবং শতভাগ প্রশ্ন কমন পড়ার একটা পসিবিলিটি আছে। এবং যে প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে, ইম্পর্টেন্ট যে টপিকগুলা যেখান থেকে আগে প্রশ্ন আসে, এই টপিকগুলোর উপর ফোকাস করে কিন্তু এই বইটা লেখা হয়েছে। So, আশা করি এই বইটা পড়লে আপনার অনেক বেশি মাত্রায় কাজে আসবে। আর এই মুহূর্তে যদি যুক্ত হন তাহলে কিন্তু সেই বইটা পেয়ে যাচ্ছেন। আর আপনারা সকলে জানেন যে আমাদের পাফলোডিকা সবসময় জুম লাইভ ক্লাস করাই থাকে। সো আপনারা সেই জুম লাইভ ক্লাসের মাধ্যমে আমাদের সাথে যদি যুক্ত থাকেন এবং প্রতিদিন যদি পরীক্ষা দেন, আমরা কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে প্রতিদিন পরীক্ষা নিয়ে থাকি এবং সেই পরীক্ষার একটা রেজাল্ট দিয়ে থাকি। সো এই যে প্রতিদিন পরীক্ষা হচ্ছে এবং জুম লাইভ ক্লাসগুলো হচ্ছে, সো এই জুম লাইভ ক্লাস এবং ডেইলি পরীক্ষার মাধ্যমে আপনি নিজেকে কিন্তু আরো বেশি মাত্রায় প্রস্তুত করতে পারেন।
সো এই দুর্দান্ত একটা সুযোগ পাচ্ছেন পাপুলার এডুকেশনের সাথে। সো আপনারা যদি যুক্ত হতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, যে নাম্বারটা দেওয়া আছে কমেন্ট সেকশনে, সেই নাম্বারে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি ফোন করলে যোগাযোগ করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের পেজে এসএমএস দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনি যদি আমাদের অ্যাপসটা বা কোর্সের A to Z টপ ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা ইনস্টল করে সেখান থেকে আপনি আমাদের কোর্সের A to Z টপ ভিডিও দেখতে পারবেন, এবং আশা করি আপনার কাছে সেই কোর্সটা খুব বেশি পছন্দ হবে। এবং আরেকটা কথা বলে রাখি, আপনি যদি সেখানে বিগত সালের রেকর্ড ক্লাসগুলো দেখতে চান, সেই অপরচুনিটিটা কিন্তু আপনার জন্য আছে। সো বলা যায় কমপ্লিট একটা প্যাকেজ। আশা করি এই কোর্সটি করলে আপনি পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। ওকে, ঠিক আছে স্যার, চলুন তাহলে আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছিলাম। আচ্ছা, সাউন্ডের ইস্যুটা বারবার বলতেছেন, সাউন্ডের ইস্যুটা আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে, সাউন্ডের যে বিষয়টা বলতেছেন, সাউন্ড যদি আপনার ফোনে খুবই কম থাকে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, মাইক্রোফোন ইউজ করতে পারেন। মাইক্রোফোন ইউজ করলে আপনি আশা করি বেটার একটা এক্সপিরিয়েন্স পাবেন। ঠিক আছে, আমার মাইক্রোফোন সাউন্ড দেওয়া এবং সেটা টোটালি ক্লিয়ারই আছে স্যার। ঠিক আছে, হ্যাঁ, যা বুঝতেছি যে, আপনাদের জন্য আসলে নতুন একটা মাইক্রোফোন নিতেই হবে। ঠিক আছে, এটা খুবই ভালো একটা মাইক্রোফোন, বাট আমি জানি না যে আসলে কেন সাউন্ড কম যাচ্ছে। ঠিক আছে, তা আমি নর্মালি যেরকম আস্তে কথা বলি, যারা জুমে ক্লাস করেন তারা জানেন, জুমে ক্লাস করলে আশা করি সাউন্ডটা ভালোই আসে, বাট লাইভে হয়তো বা কোনো একটা ত্রুটির কারণে এরকম হয়তো হইতে পারে। বাট জুমে যখন আমরা ক্লাস নিই, তখন কিন্তু জুমে একই সেটআপ থাকে, সবকিছু সেম থাকে, তারপরে কিন্তু তখন কিন্তু সাউন্ড আপনারা ভালোই পান। বাট ফেসবুক লাইভে কি করতেছে আমি বুঝি না। তো আপনারা এখানে অনেকে আনসার করেছেন, সো সবাই একটু খাতায় লিখে রাখবেন। এখন আমি সলিউশনটা দিচ্ছি, এবং এট লাস্ট আপনি সলিউশনটার সাথে একটু মিলাই নেবেন। ঠিক আছে, একটু সলিউশনের সাথে মিলাই নেবেন। আর বেটার সাউন্ডের জন্য আমি আবার বলতেছি, আপনার একটা মাইক্রোফোন ইউজ করতে হবে। ওকে, অথবা নয়েজ ফ্রি রুমে আপনি একা একা ক্লাস করেন, তাহলে আশা করি ভালো হবে। যদি আমাদের এখানে কি বলছে, এ বি সি ডি হচ্ছে সমানুপাতিক, তাই না? এ বি সি ডি হচ্ছে সমানুপাতিক, মানে এইরকম একটা ফরম্যাটে আছে, তাহলে এখানে সঠিক কোনটা হবে একটু খেয়াল করেন স্যার, একটু খেয়াল করেন। আমি, আপনারা যদি এরকম সম্পর্কের কথা বলে, তখন এই অনুপাতটাকে ভগ্নাংশ আকারে লিখবেন। কি আকারে লিখবেন স্যার? ভগ্নাংশ আকারে, অর্থাৎ এ বাই বি। তাহলে এটাকে আমরা এই ভগ্নাংশ লিখতে পারি এ বাই বি, তাই না? আর পরেরটা কি লিখতে পারি স্যার? সি বাই ডি লিখতে পারি। তাহলে এখন যদি আপনি এখানে আর আর গুণ করেন, ক্রস গুণন করেন, তাই না? তাহলে এর সাথে হবে ডি গুণন, তাহলে এখানে হবে এডি, আর এই বি এর সাথে যদি সি গুণ করেন তাহলে বিসি। এডি ইনটু বিসি। তাহলে এখানে কোথায় আছে দেখেন তো এডি ইনটু বিসি? প্রথমটাতে কি আছে স্যার? প্রথমটাতে আমাদের আছে এসি ইনটু বিডি। এসি ইনটু বিডি হবে না স্যার, এই যে আমাদের এডি ইনটু বিসি হবে। তাহলে প্রথমটা ক্রস, দ্বিতীয়টা না স্যার, এটা কিভাবে লেখা যায় না। তো এই যে আমরা গ নাম্বার দেখতেই পাচ্ছি এডি ইনটু বিসি, সো এইটাই আমাদের কারেক্ট আনসার। এই গ নাম্বারটা হবে কি স্যার? কারেক্ট আনসার। এটা হবে আমাদের কারেক্ট আনসার। এরপরে স্যার, এই যে ক্রমিক সমানুপাতি স্যার, এই এমসিকিউটা আপনাদের পরীক্ষায় 100% আসবে, 1% কম নাই। এটা পরীক্ষায় থাকেই, প্রায় আগের বছর কিন্তু এটা আসছিল, যে এবিসি যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে নিচের কোনটা সঠিক? এবিসি ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক বিষয়টা কিরকম? কারণ এ বি সি এই তিনটা ক্রমিক সমানুপাতিক যদি হয়, তাহলে আমরা এরকম লিখতে পারি, এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি। ক্রমিক সমানুপাতিক হইলে সেটাকে আমরা স্যার এইভাবে লিখতে পারি। ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রে দেখেন, প্রথম যে অনুপাতটা দেওয়া আছে, এই প্রথম অনুপাতের এই যে স্যার আমাদের যে উত্তর রাশিটা আছে, এই উত্তর রাশিটা কিন্তু দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে কি হয়েছে স্যার? পূর্ব রাশি হয়েছে। যদি এরকম হয় তাহলে সেই অনুপাতটাকে আমরা কি বলি? ক্রমিক সমানুপাতিক আমরা বলতে পারি। তাহলে যদি এরকম হয় স্যার, তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলেন স্যার? এটাকে আমরা স্যার এইভাবে লিখতে পারি, ভগ্নাংশ আকারে a ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু b ডিভাইডেড বাই c। আর আর গুণ করেন, তাহলে দেখেন বি আর বি গুণ করলে হবে বি স্কয়ার সমান সমান হবে স্যার এসি। আমরা আজকের ক্লাসে একটু দ্রুত এমসিকিউ সলভ করব, কারণ আমাদের দুইটা অধ্যায় শেষ করতে হবে স্যার। আচ্ছা, অনেকেই বি নাম্বার বলতেছেন, অনেকেই বি বলতেছেন, ভেরি গুড। ঠিক আছে, অনেকেই বি বলতেছেন, আমি কিন্তু অলরেডি ইয়া করে দিয়েছি। আচ্ছা, আমি প্রথমেই যে কথাটা বলছিলাম স্যার, আমি যে কথাটা বলছিলাম, কি বলছিলাম? যে খাতায় কিন্তু লিখে রাখেন, 1 নাম্বার দিয়ে 2 নাম্বার দিয়ে আমার সাথে আপনার আনসারটা মিলতেছে কিনা একটা টিক দিয়ে রাখবেন।
ঠিক আছে? সো আশা করি দুইটা এমসিকিউ পড়লাম আমরা এবং এই দুইটা এমসিকিউ থেকে প্রত্যেকটা শিক্ষার্থীর দুইটা করে হয়েছে, তাই না? ওকে, সো আমরা 100% চাই আপনাদের কাছ থেকে, এফোর্টটা আমরা 100% চাই। আমি আপনাকে সর্বোচ্চ ভালো একটা গাইডলাইন দিতে পারবো, ভালো বুঝাই দিতে পারবো, বাট পরিশ্রমটা আপনাকে করতে হবে, নিজেকে প্রিপেয়ার্ড আপনাকেই করতে হবে। পরীক্ষার হলে আপনি যা কিছু করবেন সব নিজে নিজেই করতে হবে, তাই না? সো আগে নিজেকে প্রস্তুত রাখেন, নিজেকে প্রস্তুত রাখলে সকল কিছু ইজি হয়ে যাবে, ঠিক আছে? ওকে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, 100% গুড। সো আনসারটা কিন্তু কনফিডেন্সের সহকারে বলতেছে, তাই না? ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। এরপরে চলেন স্যার, এই যে একটা এমসিকিউ দেখতেছেন খুবই ছোট, কিন্তু আমরা এই ধরনের এমসিকিউ গুলাই বেশি ভুল করি পরীক্ষায়। একটু বলেন তো স্যার, এটার আনসারটা কত হবে? যে 4 এবং 16 এর মধ্য সমানুপাতিটা কত? এর মধ্য সমানুপাতিটা কত? ঠিক আছে, 4 এবং 16 এই দুইটার মধ্য সমানুপাতিকটা কত হবে একটু বলেন তো স্যার। দ্রুত আনসার করতে হবে স্যার, আমি দ্রুত একটু জানতে চাই, দ্রুত। একটু দেখি, দ্রুত আনসার করেন, আমরা তারপরে যাচ্ছি সামনের দিকে। আহ একটু বলেন, শফিউল আলম বা যারা আছেন তারা একটু দ্রুত বলতে হবে। সিফাত আলী আনসার করেছেন, তারপরে দেখি আরো আনসার করেন। সিফাত আলী বলছেন আর্ট, হ্যাঁ অনেকে এ বলতেছেন, অনেকে ক বলছেন। পথের দিশারি এ, আচ্ছা। নূরজাহান বেগম তিনিও বলেছেন। আসির উদ্দিন 8 এ। আচ্ছা, ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু এখানে এই যে ক নাম্বারটা আনসার করতেছেন। ওকে, আমরা দেখি এটাই আনসার হবে। ঠিক আছে, এটাই সঠিক আনসার, ক নাম্বারে সঠিক আনসার। কিন্তু কিভাবে হইলো? আমাদের সঠিক আনসারটা জানলেই চলবে না, বাট বুঝতে হবে যে আসলে কিভাবে আনসারটা আসলো, অন্যটা কেন হইলো না, এই তিনটা কেন হইলো না, এটা কেন হইলো, এটা জানতে হবে, তাই না? সো খেয়াল করেন, আমাদের 4 এবং 16 এটার মধ্য সমানুপাতি জানতে চাইছে, তাই না? ধরেন সাপোজ স্যার এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি। এখানে বিটা কিন্তু স্যার মধ্য সমানুপাতি, তাই না? ওই যে আমরা যদি বলি যে এ বি সি হচ্ছে ক্রমিক সমানুপাতি, তাহলে এখানে বিটা হচ্ছে মধ্য সমানুপাতিক, তাই না? সো এ আর সি দেওয়া আছে, মনে করেন এটা হচ্ছে 4, এই সিটা হচ্ছে কত স্যার আমাদের 16, তাহলে আপনাকে বি বের করতে হবে, বুঝছেন? তো এরকম যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে তাকে আমরা কেমনে লিখতে পারি স্যার? আমরা সরাসরি কিন্তু এ বাই বি সমান সমান হচ্ছে বি বাই সি এমনি লিখতে পারি, নাকি? ওকে, তাহলে এখন এখান থেকে যদি করেন, বি স্কয়ার সমান কি আসে স্যার? এসি চলে আসে। তাহলে এখন দেখেন তো কি আসে স্যার? বি সমান সমান রুট ওভার এসি। তাহলে রুট ওভার এর মানটা কত স্যার? 4। সির মানটা কত স্যার? 16। তাহলে 4 16 কত হচ্ছে স্যার? 64। 64 কে রুট করলে কত থাকে স্যার? 8 থাকে। দেখছেন, আমরা একদম বেসিক যে নিয়মটা আছে সেই নিয়মেই সলভ করব। বেসিক যে নিয়মটা আছে সেই নিয়মে কিন্তু আমরা সমাধান করলাম, আমরা কোনো শর্টকাট টেকনিকে যাই নাই। কারণ শর্টকাট টেকনিক আপনি কখন ফলো করবেন? যখন অনেক বেশি বড় অঙ্ক হবে। আর শর্টকাট টেকনিক ফলো করার প্রয়োজন হচ্ছে যখন আপনি মূল নিয়মটা জানবেন, তখন আপনি মূল নিয়ম থেকে শর্ট করে করতে পারবেন, ঠিক আছে? সো যারা এটা বুঝেন তারা প্রথমে যে কাজটা করবেন, যে ক্রমিক সমানুপাতিক হইলে মধ্য সমানুপাতিকের সাথে সম্পর্কটা হচ্ছে এরকম। প্রথমেই তারা এত কিছু লেখার দরকার নেই, সরাসরি এটা লিখতে পারেন। বি স্কয়ার সমান সমান এসি, তারা সরাসরি এটি লিখে ফেলবে। বি স্কয়ার সমান সমান এসি, তারা এটা লিখবে। এখানে এর মান 4, সির মান হচ্ছে 16। তাহলে 4 16 কত? 64। এখানে স্কয়ার আছে, এটা রুট করলে 64 এর রুট করলে 8 থাকে। তাদের এটা 2 সেকেন্ড লাগবে করতে সর্বোচ্চ। যারা মূল নিয়মে পারি তাদের এটা করতে সর্বোচ্চ 2 সেকেন্ড লাগবে, ঠিক আছে? এরপরটা দেখি স্যার, এটা কি বলছে? 3 9 এবং এক্স, এই তিনটা হচ্ছে স্যার ক্রমিক সমানুপাতিক। আচ্ছা, হলে এক্স এর ভ্যালুটা কত? এই যে এক্স, এক্স এর মানটা কত? এক্স এর মানটা কত? এটা আপনাকে বের করতে বলছে। সহজ না কোশ্চেনটা? এটা করেন তো, দ্রুত করতে হবে স্যার, দ্রুত আনসারটা বলেন যে এখানে আনসারটা কি হবে। 3 9 এবং এক্স এটা হচ্ছে ক্রমিক সমানুপাতিক, তাহলে এখানে আমাদের এক্স এর ভ্যালুটা কত? এক্স এর ভ্যালুটা কত?
গ গ গ গ গ বলতেছেন মানে 27, তাই না? আচ্ছা, এটা আনসার করতেছেন অনেকেই, দেখতেছি আমি। এটা আনসার করতেছেন, আমরা দেখি। হ্যাঁ, আবার অনেকে 81 আনসার করতেছেন, 81 বলতেছেন এবং গ বলতেছেন। ওকে, সমস্যা নেই। ওকে, অসংখ্য ধন্যবাদ, অনেকে আনসার করেছেন, ভেরি গুড। ঠিক আছে, আমি আপনাদের কাছ থেকে এইটুকুই চাচ্ছিলাম। ঠিক আছে, ওকে, চেষ্টা করেন, সমস্যা নেই, ভুল হইতেই পারে, বাট আমরা সেটা সলিউশন জানবো। চলেন এখন আমরা একটা সলিউশনটা দেখি। 3 9 x ক্রমিক সমানুপাতিক, তাহলে আমরা কেমনে লিখতে পারি স্যার? যে 3:9 ইজ ইকুয়াল টু 9:x। ক্রমিক সমানুপাতিক যদি আমাকে বলে, যেমন আমাদের এবিসি ক্রমিক সমানুপাতিক ছিল, তাহলে এবিসি যদি ক্রমিক সমানুপাতিক থাকে, এটা আমরা কেমনে লিখতাম স্যার? এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি, এমনি লিখতাম না? তাহলে এখানে যেহেতু 3 9 x ক্রমিক সমানুপাতিক, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি। এখন পরে কি লেখা যায় স্যার? এখন পরে লেখা যায় 3/9 ইজ ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই এক্স। ওকে, আচ্ছা, এখন কি হচ্ছে স্যার? এখন আপনি যদি একটা কাজ করেন, এটা দ্বারা এটা কাটলে হবে 3 3 নং 27, তাহলে x ইজ ইকুয়াল টু কত আসে স্যার? এখানে 27 চলে আসে। কেমনে করছে বুঝছেন? এই যে 3 দ্বারা 9 রে কাটেন, থাকে 3, পর আর এই যে গুণ করেন, তাহলে 3 এর সাথে 9 গুণ করলে কত হবে? 3 নং 27, তাহলে x এর মান আমরা কত পাচ্ছি? 27 পাচ্ছি। সো এই 27 হচ্ছে আমাদের আনসার। সি, 100% সি হাত, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সবাই গ নম্বর আনসার করছেন, ভেরি গুড। আমি চাই সবারই উত্তর হোক। ঠিক আছে, আমি চাই সবার উত্তরটা হোক। আমরা দ্রুত একটু যাচ্ছি, দ্রুত যাওয়া প্রয়োজন স্যার। এটা আনসার বলতে হবে, হ্যাঁ, এটা আনসার বলতে হবে যে এখানে র্যান্ডমলি নাম্বার দেওয়া বলতে আমরা ডাইজেস্ট থেকে ম্যাথটা নিয়েছি, তো সেজন্য আসলে আমাদের সিরিয়াল গুলো একটু র্যান্ডমলি আসছে। আচ্ছা, সেখানে এ অনুপাত বি সমান হচ্ছে 2:3 এবং বি অনুপাত সি সমান হচ্ছে 4:5। তাহলে এবিসি এর মান কত? এবিসি এর মান আপনাকে বের করতে বলছে। এবিসি এর মান আপনাকে বের করতে বলছে। হ্যাঁ, আজমাইন অবশ্যই এটা 27 হবে, আগেটা 27 ছিল আনসার। এটা বলতে হবে এখন। এটা একটু সলভটা বড় না? একটু বড় করে সলভ করতে হবে আর কি আমাদের। আমাদের এখানে দেওয়া আছে যে এ অনুপাত বি সমান 2:3। তারপরে বি অনুপাত সি দেওয়া আছে স্যার আমাদের 4:5। তাহলে আমাদের বের করতে হবে এ অনুপাত বি অনুপাত সি সমান কত। এ অনুপাত বি এবং বি অনুপাত সি, এটা কত আমাদের বের করতে হবে। এটার একটা সুন্দর টেকনিক আছে। আহ সুভাষ সরকার সি হবে বলতেছেন, আচ্ছা সাইফুল্লাহ ইনিও সি বলতেছেন, আচ্ছা অনেকে বলতেছেন এটা হবে আনসার, গ নাম্বার না। আচ্ছা, আমরা মার্ক করে রাখি, দেখি আর কি কি আনসার আসে। আসির উদ্দিন, নূরজাহান সবাই সি বলতেছেন। ওকে, এটা আমি আশা করি সবাই করতে পারেন, তাই না? আরেকজন বলছেন স্যার নাফিস বলতেছেন ক নাম্বারটা, এইটা। আচ্ছা, ওকে, এখন আমি আনসারে যাচ্ছি। হ্যাঁ, সবাই আনসার খাতায় লিখে দেখেন এখন আমার সাথে সলিউশন মিলে কিনা। হ্যাঁ, আমার সাথে সলিউশনটা আপনার মিলে কিনা, কেমনে সলিউশন করবেন। এখানে এই যে প্রথম যে অনুপাতটা স্যার, এখানে বি এর অনুপাতটা কত স্যার? 3। আর নিচেরটা বি এর অনুপাত স্যার কত? 4। যখন আমরা এরকম দুটো আলাদা আলাদা অনুপাত থাকবে, একত্রীকরণ করতে যাব, তখন এখানে যে বি এর অনুপাতটা আছে, ঠিক আছে, মানে এখানে যে উত্তর রাশিটা আছে, এই উত্তর রাশিটা নিচেরটারে গুণ করবেন, আর নিচেরটার পূর্ব রাশি দ্বারা উপরটারে গুণ করবেন। ঠিক আছে, মানে এখানে বি এর অনুপাত যেটা, সেটা দ্বারা নিচেরটারে, আর নিচে যে বি এর অনুপাত আছে সেটা দ্বারা উপরে গুণ করতে হবে। তাহলে এই নিচে বি এর অনুপাত কত? 4। তাহলে 4 দ্বারা এটা দুটোর গুণ করে, তাহলে 4 দ্বারা গুণ করলে 4 দুগুণে 8, এই যে 4 দুগুণে 8, 3 4 12, আর নিচে 3 দ্বারা গুণ করতে হবে, সরি, আর নিচেটা আমরা কি করব স্যার? 3 দ্বারা গুণ করব। নিচেটা আমরা কি করব? 3 দ্বারা, স্যার, কারণ এখানে কত আছে যে বিয়ের অনুপাত 3, এই 3 দ্বারা নিচের এই দুটোর গুণ করতে হবে। সো 3 4 12, 3 5 15। এখন লিখেন, তাহলে এর অনুপাত কত স্যার? 8।
দেখেন এই দুটো সমান হয়েছে কিনা, বিবি সমান হয়েছে। হ্যাঁ স্যার, বিবি সমান কত 12, আর এরপরে কত আছে স্যার, সি হচ্ছে 15। তাহলে 8 12 15, 8 12 15 মানে গ নম্বরটা। 8 12 নাফিস, গ নম্বর। ওকে, অসংখ্য ধন্যবাদ, আপনারা চেষ্টা করতেছেন, এটি অনেক। সো এখানে আমাদের এটা হবে গ নম্বরটা স্যার। এই যে 8 12 এবং 15 কেমনে করছি, আমরা এখানে বি এর যে রেশিওটা থাকবে সেই রেশিওটা দ্বারা নিচেরটার গুণ করব, নিচের দুইটাকেই। আবার নিচে যে বি এর রেশিওটা আছে সেটা দ্বারা উপরের দুইটাকে আমরা গুণ করে দিব, তাহলে হয়েছে। নিচেরটা দ্বারা উপরেরটা, উপরেরটা দ্বারা নিচেরটা গুণ করতে হবে, দ্যাটস এনাফ। এখন স্যার এটা করতে হবে আমাদের, সরাসরি একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, সেখান থেকে আমাদের এক্স আর ওয়াই এর রেশিওটা বের করতে হবে। এটার আনসার গেস করতে হবে দ্রুত। এটার আনসারটা আমাদের গেস করতে হবে, যেটার আনসারটা আমাদের কত আসতে পারে। ওকে, দ্রুত আনসারটা গেস করতে হবে। যদি এরকম আমাদের কিছু দেওয়া থাকে সেটাকে আমরা কেমনে সমাধান করতে পারি, এক্স আর ওয়াই এর ভ্যালুটা কেমনে বের করতে পারি। দেখেন এটা, এটা সমীকরণটা অ্যানালাইসিস করলেই হয়ে যাবে। আপনারা আনসারটা খাতায় লিখেন, লিখে আমার সাথে আনসারটা মিলাই নিবেন যে আনসারটা কত আসে। কি দেওয়া আছে স্যার এই জায়গায়, এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান হাফ। এখানে আপনি জাস্ট সলিউশন করবেন, সলিউশন করলে আপনার মান চলে আসবে। হ্যাঁ, সলিউশনটা করলেই মান চলে আসবে। এখানে যোজন বিয়োজন করেও করা যায়, অথবা সমাধান যে কোনো ভাবে সমাধান করে করা যায়, ঠিক আছে। সো চলুন আমরা সলভ করার চেষ্টা করি। তো এখানে একটু আড়াআড়ি গুণ করেন, যেমন এই 2 দ্বারা এই দুইটার গুণ করতে হবে। তার মানে এখানে আসবে 2x মাইনাস 2y, আর 1 দ্বারা এটার গুণ করলে x প্লাস ওয়াই। একটা কাজ করেন, এক্স এক পাশে ওয়াই এক পাশে, এক্স গুলা এক পাশে ওয়াই গুলা এক পাশে, তাহলে কি হচ্ছে, এক্সটা যদি এই পাশে নিয়ে আসেন তাহলে হবে 2x মাইনাস এক্স, আর এই পাশে 2y নিয়ে গেলে 2y প্লাস ওয়াই। তাহলে এখানে হচ্ছে আমাদের একটা এক্স থাকবে, আর এখানে থাকবে তিনটা ওয়াই, তাই না? 2 আর 4 এক পয়েন্টে 3টা হইলো। এখন আমি স্যার এখানে একটু সাজাই লিখতে পারি। স্যার দেখেন আমাদের কি আছে, এক সমান সমান আছে স্যার আমাদের 3y। তাহলে একটা কাজ করতে পারি, এই ওয়াইটারে এই পাশে নিয়ে আসতে পারি। তো এটা গুণ আছে, এই পাশে আসলে নিচে যাবে। আর এই যে এক্স, এক্স বাই ওয়াই সমান থাকে কত, শুধু 3 থাকে। 3 মানে কি, নিচে একটা 1 আছে, তাই না? সেটাকে এই ভগ্নাংশটাকে অনুপাত আকারে লিখলে এক্স অনুপাত ওয়াই সমান হচ্ছে 3 অনুপাত 1। তাহলে 3 অনুপাত 1 কোথায় আছে, ক নাম্বারে। 3 অনুপাত 1 এটা আছে খ নাম্বারে। সুভাষ সরকার ডি বলেছেন, আচ্ছা সফিউল আলম তিনি বলছেন গ নম্বর হবে 1 অনুপাত 3। অনেকে আবার এখন বি বলতেছেন, সমস্যা নেই। দেখেন এখানে আমরা হয়তো বা আনসার সবই বের করবো, কিন্তু এই যে অনুপাতটা যে সাজাই লেখা, এইটাতে অনেকে ভুল করি। এইটাতে ভুল করার জন্য আমরা হয়তো ভুল আনসার লিখতে পারি খাতার মধ্যে। তো এই বিষয়টার প্রতি একটু আমাদের বেশি করে নজর দিতে হবে, যাতে আনসারটা আমরা কখনোই ভুল না লিখি। হ্যাঁ, আর আর গুণ করলাম 2x 2y x প্লাস ওয়াই, ঠিক আছে। আর আর গুণ করলাম, দেন হচ্ছে সাইড চেঞ্জ করলাম, x এই পাশে 2y এই পাশে। তাহলে এই যে 2x মাইনাস এক্স, আর এখানে হচ্ছে 2y প্লাস ওয়াই। তারপর এখানে একটা x থাকে, এখানে থাকে কত স্যার, 3y থাকে। পরে স্যার কি করলাম, পরের কাজটা করছি, এটাকে এই যে ওয়াইটা স্যার এই পাশে ছিল, এটার এই পাশে যখন নিয়ে আসবেন, এটা তো গুণাকার আছে নাকি, এই পাশে গেলে ভাগ হবে, যে এক্স বাই ওয়াই থাকবে, আর এই পাশে শুধু 3 থাকে। তো 3 মানে কি, 3 এর নিচে তো একটা 1 আছে, এটা আমরা জানি। তাহলে অনুপাত আকারে লিখলে এক সামনে ওয়াই পরে, তারপরে এখানে 3 আগে, 1টা পরে, এই যে 3 অনুপাত 1 হচ্ছে 3:1। দ্যাট ইজ ইউর কারেক্ট আনসার। মিলাই নেন কয়টা হয়েছে, ঠিক আছে। একটু মিলাই নেবেন যে আপনাদের টোটাল কয়টা হইলো। এরপরে একটু বড় ক্যাটাগরির অঙ্ক আমরা করতে যাচ্ছি। এখানে বলছে দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4, তাদের গসাগু হচ্ছে 15। সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুইটা কি কি? এই লসাগু আর গসাগুর অঙ্ক পারেন তো নাকি? আচ্ছা, এটাতে অনেকে ঝামেলা হইতে পারে, আমি সলভ করে দিচ্ছি, সমস্যা নাই, একটু দেখে রাখেন। দুইটার সংখ্যার অনুপাত কত, 3:4।
তাদের গসাগুর কথা বলে দিয়েছে, গসাগু হচ্ছে 15। গসাগু যদি আমাদের 15 আসে, তাহলে সংখ্যা দুইটা কি কি হইতে পারে? ভালো করে খেয়াল করেন, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4। 3:4। তাহলে আমি অনুপাত থেকে সংখ্যাগুলোকে ধরতে পারি না? এভাবে লিখতে হবে, ধরি অনুপাতের সাধারণ রাশি, সাধারণ রাশি সমান হচ্ছে এক্স। আমরা অনুপাতের সাধারণ রাশি কত ধরলাম স্যার? এক্স। তাহলে একটি সংখ্যা কত, প্রথম সংখ্যাটা কত হবে তাহলে স্যার? এই দেখেন, অনুপাতের সাধারণ রাশি দ্বারা কিন্তু এটাকে আপনি গুণ করতে পারবেন। অনুপাতের ক্ষেত্রে একটা কন্ডিশন কি জানেন, বা একটা সাধারণ সত্য হচ্ছে যে অনুপাতকে আপনি যে কোনো কিছু দ্বারা গুণ করতে পারবেন, ভাগ করতে পারবেন, যোগ করতে পারবেন, বিয়োগ করতে পারবেন একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা। ঠিক আছে? তাহলে এই এক্স দ্বারা আপনি চাইলে এটার সাথে গুণ করতে পারেন, তাহলে এটা হবে 3x। আর অপরটি অপরটি সমান হচ্ছে 4x। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনি যে লিখছেন, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 4x, এই দুইটা সংখ্যার মধ্যে কমন কোনটা? গসাগু মানে কি? যেটা কমন থাকবে সেটা, তাই না? গসাগু মানে হচ্ছে দুইটা সংখ্যার ভিতরে যে উপাদানটা কমন থাকবে সেটা হচ্ছে তাদের গসাগু, তাই তো? যেটা একদম কমন থাকবে, মিল থাকবে। সো এইখানেও আছে কত এক্স, এইখানেও আছে এক্স, তাই না? তো এই এক্সটা কিন্তু কমন আছে। তাহলে এই এক্স কমন আছে যেহেতু বিদায়, তার মানে আমরা বলতে পারি এই দুইটার মধ্যে কমন এলিমেন্ট বা এক্স এর ভ্যালুটাই হচ্ছে এই 15, তাই না? তাহলে এই দুইটার গসাগু কত? এই যে আপনি যে একটা লিখলেন 3x, একটা লিখলেন 4x, তাহলে এই 3x এবং 4x এদের গসাগু, এদের গসাগু হচ্ছে 15। কত স্যার? 15। সরি, কি লিখতেছি, এদের গসাগু হচ্ছে এক্স। তাহলে আমার এখানে গসাগু পাইছে কত? এক্স। আর এখানে গসাগু পাইছে কত? 15। তাহলে আমরা বলতে পারি কি যে সুতরাং এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 15। এখন এক্স ইজ ইকুয়াল টু কি বলতাম স্যার? 15। এখন এক্স এর মান 15 বসাই দেন, তাহলে কি হচ্ছে? 3 ইনটু 15 সমান কত হচ্ছে? 3 15 45। আর 4 ইনটু 15, 4 ইনটু 15 মানে হচ্ছে 4 15 60। তাহলে 15 আর হচ্ছে কত? 60 কোথায় আছে? সরি, 45 আর 60, খ নাম্বারটা। আচ্ছা, আমার আগে অনেকে আনসার দিয়ে দিয়েছেন, জারা আহমেদ, সঞ্জয় রয়, তারপর হচ্ছে জিনিয়া আফসানা, সবাই বলতেছেন বি নাম্বারটা হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এটা খুব সহজে করা যায়, ছোট নিয়মে করা যায়। যারা পারি তারা একটু মানে এত কিছু সাজায় লেখার কোনো প্রয়োজন নেই। তো জাস্ট দেখেন পরীক্ষার খাতায় কেমনে সলভ করবেন। পরীক্ষার খাতায় এইটুকু তো লিখবেন না যে একটা সংখ্যা এক্স ধরি অমুক লিখি তমুক, এটা বলো লেখার কোনো দরকার নেই। জাস্ট কি করবেন যে একটা সংখ্যা তাহলে কত হচ্ছে আমাদের 3x, আরটা কত হচ্ছে স্যার 4x। এখন এই 3x আর 4x এর মধ্যে কমন আছে কত? x। মানে এই x টাই হচ্ছে গসাগু। তাহলে x যদি গসাগু হয়, এখানে গসাগুর মান দেওয়া আছে কত? 15। তাই এই যে স্যার লিখলাম x এর মান হচ্ছে 15। এখন এখানে 15 দ্বারা এটার গুণ করবেন, এটার 15 দ্বারা গুণ করবেন। এটার 15 দ্বারা গুণ করলে কত হচ্ছে? 45। এটার 15 দ্বারা গুণ করলে হচ্ছে 60। তাহলে এই দুইটা সংখ্যা দেখছেন, 45 আর 60। আমার এইটুকুর মধ্যে কিন্তু আমি অঙ্ক করে ফেললাম। এই যে প্রশ্নের মধ্যে যে ফাঁকা জায়গাটুকু আছে, আমি এইটুকুর মধ্যে কিন্তু অঙ্ক সেরে ফেলছি। তো এমনি করতে হবে, এত বড় করে করার সময় আছে না স্যার। ঠিক আছে, পারবো কিনা বলেন? আহ তাজবীর, না স্যার আপনারটা হয় নাই, এটা গ নাম্বার হবে না, এটা হবে খ নাম্বারটা আনসার। ঠিক আছে, এরপরে চলেন স্যার আমরা এটা একটু সমাধান করি। পরেরটা, পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত। পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত। পিতা পুত্রের অঙ্ক আপনাদের পরীক্ষায় খুব বেশি আসে, হ্যাঁ, অনুপাত থেকে আসলে এগুলোই আসে। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 5:2। তাদের বয়সের সমষ্টি 84 বছর হলে পিতার বয়স কত? অনুপাত কত আছে স্যার? 5:2, তাই না? তাহলে তাদের বয়সের সমষ্টি কত দেওয়া আছে? 84। তাহলে পিতার বর্তমান বয়স কত? এটা আনসারটা কত হবে? মুখে মুখে করা পসিবল, অনুপাতটা বুঝে থাকলে মুখে মুখে করা পসিবল। নাফিস, গ নাম্বারটা হবে না স্যার, এটা হবে খ নাম্বারটা। 45 আর 60 হবে। ঠিক আছে, আর 15-র উত্তরটা হচ্ছে 60 বছর। গুড নাফিস, ভেরি গুড। এটা
60 বছর হবে আনসার। ভেরি গুড নাফিস। তো এটা আনসারটা কিন্তু 60 বছর হবে। এখন নাফিস কেমনে বললো স্যার এটা 60 বছর? দেখছেন, নাফিস কিন্তু আমার আগেই বলে ফেলছে যে এটার উত্তরটা হবে স্যার 60। ঠিক আছে, গ নম্বরটা হবে আনসার। কেমনে বললো? হাউ ইজ ইট পসিবল? অঙ্ক করা নাই, কিছু নেই, বলে ফেললাম। স্যার, আপনি মনে মনে ধরেন যে অনুপাতের সাধারণ রাশি ধরি এক্স, তাহলে পিতার বয়সটা হবে কত? অনুপাতের সাথে এক্স গুণ দিলে হবে 5x। এটা হচ্ছে পিতা। পুত্র কত? 2x। তাদের সমষ্টি দেওয়া আছে, তার মানে এই যেটা যোগ করলে কত আসবে স্যার? 84। দেখছেন, কোনো কিছু লিখা নাই, লাইন সাজাই ফেলছি। তাহলে 5টা আর 2টা মিলে কয়টা হলো? 7টা। 7টা সমান 84। 7 দ্বারা 84 রে ভাগ করলে কত আসছে স্যার? 12। তাহলে এক্স এর মান কত পাইছেন? 12 পাইছেন। তাহলে এক্স এর মান পাওয়া গেছে, মানে কি পিতার বয়স বের করা খুবই সহজ। তাহলে পিতা কত ছিল স্যার? 5x ছিল। পিতা কত ছিল? 5x। তাহলে এক্স এর মান কত পাইছেন? 12। 5 × 12 মানে কত? 5 12 60। এই যে পিতা স্যার 60 বছর। পিতা 60 বছর। অসংখ্য ধন্যবাদ লাগছে। সবাই তো মিলাচ্ছে নাকি যে আসলে কোনটা আনসার হচ্ছে, কয়টা হচ্ছে? একটু বলেন তো স্যার, আপনাদের কার কয়টা হয়েছে এই পর্যন্ত? আমরা যে কয়টা আলোচনা করলাম, আমরা এই পর্যন্ত কয়টা আলোচনা করছি দেখি? 2, 4, 6, 8। আচ্ছা, আর দুইটা করাইনি, তারপরে জিজ্ঞাসা করি যে 10টা থেকে কয়টা হইলো? মাত্র 8টা করাইছি, তাই না? আমরা আরো দুইটা করে নিই, 10টার মধ্যে আমরা পরে মিলাবো। পরে কোশ্চেন নাম্বার 17, এটা বলছে যে 6জন লোক একটি কাজ 10 দিনে করতে পারে। 6জন লোকের লাগে 10 দিন। ওই কাজ 5জন লোক কত দিনে করতে পারবে? এটা একটা শর্টকাট টেকনিক আছে। 6জন লোকের লাগছে কয়দিন? 6জন লোকের লাগছে কয়দিন? 10 দিন। তাহলে 5জন লোকের কতদিন লাগতে পারে? এইভাবে লিখে ফেলবেন। 6জনের, আচ্ছা আগে আনসারটা গেস করেন, তারপর আমি করে দিচ্ছি। 6জনের লাগছিল কয়দিন? 10 দিন। তাহলে 5জনের লাগবে, বলেন। আচ্ছা, রামিস ফারিহা, 8টা থেকে 8টাই হয়েছে, অসংখ্য ধন্যবাদ। এইটার আনসার বলেন রামিস ফারিহা। এই যে এটা কথা হবে আমাদের, হ্যাঁ। আইভি 17 এর উত্তর 12 দিন। আচ্ছা, জারা আহমেদ সি বলেছেন, পথের দিশারি বলছেন 12। ওকে, সালেহ আহমেদ, না সালেহ আহমেদ বলছেন 12। ওকে, 12 দিন লাগবে আজমাইন। ওকে, ঠিক আছে, গুড, ভেরি গুড, ভেরি গুড। কি লিখবেন স্যার? আগে আগে বুঝাই দিই, আগে উইকিক নিয়মটা বুঝাই। এটা যারা 12 দিন বলছেন তারা কারেক্ট আনসার, হ্যাঁ, 12 দিনই হবে কারেক্ট, কোনো সন্দেহ নাই। 12 দিনই কারেক্ট আনসার, কোনো সন্দেহ নাই। সো কেন 12 হইলো সেটা একটু বোঝার চেষ্টা করি, আগে উইকিক নিয়মটা বুঝে। আপনি এবার লিখবেন যে 6জনের লাগে কয়দিন? 10 দিন। এখন একজনের লাগে কয়দিন? একজনের লাগবে অবশ্যই বেশি দিন লাগবে। যখনই বেশি বুঝবে তখনই আমরা এখানে গুণ দিব, তার মানে 6 × 10। পরে কয়জনে বলছে স্যার? 5জন। তাহলে 5জনের লাগবে, একজনের থেকে 5জনের অবশ্য কম দিন লাগবে। সো 6 × 10 ডিভাইডেড বাই হচ্ছে 5। এখন আপনি, এখন এটা দেখালে হবে 2, তাহলে 6 × 2 = 12 দিন। এটা হচ্ছে ফুল টেকনিক বা ফুল মেথডটা। আর শর্ট টেকনিক কেমনে করবো স্যার? আমরা আমরা এইভাবে করব। মেন, মানুষ, আর হচ্ছে দিন, এমডি, m1 d1 is equal to m2 d2, ম্যান ইনটু d2। ঠিক আছে, তাহলে প্রথম কয়জন মানুষের কথা কইছে? 6জন। এই যে প্রথম 6, ডে কয়দিন স্যার? প্রথম হচ্ছে 10 দিন। আর এই পাশে মেন, কয়জন ম্যানের কথা বলছে? 5জনের। আপনার d2 চাইছে, ডে চাইছে, তাই না? তাহলে এই যে 5 দা 10 ভাগ করেন 2, 6 কত? 12। তাহলে এই যে আপনি দিন পেয়ে গেছেন। এটা হচ্ছে শর্টকাট টেকনিক। যারা এরকম শর্টে করতেছেন তারা এই টেকনিকটা ফলো করতে পারে। জিনিয়া আফসানা, হ্যাঁ হ্যাঁ, রামেশ পারিয়া 12 দিন হবে, অসংখ্য ধন্যবাদ। তো এই যে স্যার হয়ে গেল। তাহলে আমাদের d2 এর ভ্যালুটা কত পাইলাম?
12 পাইলাম। ওকে, সো যারা শর্ট ফলো করতে চান তারা এমনি করতে পারেন। যারা একটু মানে শর্টকাট টেকনিকের ধার ধারেন না, যে শর্টের দরকার নাই, আমি লংটাই শিখি, তো তারা এমনি করতে পারে। আমাদেরকে একটু দ্রুত অঙ্ক করতে হবে, তারপরে এমসিকিউটা যাইতে যাই আমরা, হ্যাঁ, সময় লস না করি। এটা কথা বলছে দেখেন, এটা তো বলা আছে কি যে একটা, কি বলছে, 30 লিটার মিশ্রণে, 30 লিটার কি আছে, একটা মিশ্রণ আছে, মানে সেখানে এসিড এবং পানি মিশ্রিত করছেন, সেখানে অনুপাত হচ্ছে 7:3। সো মিশ্রণে এসিডের পরিমাণটা কত? এই প্রথম 7 যেটা সেটা এসিড, পরের 3টা হচ্ছে কত, পানি, তাই না? তাহলে এখানে মিশ্রণে এসিডের পরিমাণটা কত, মিশ্রণে এসিডের পরিমাণটা কত হইতে পারে? 7 লিটার, 10 লিটার, 10 লিটার, 30 লিটার, 20 লিটার, ঠিক আছে? বলেন কত হইতে পারে? এখানে বলেন কত হইতে পারে এটা? আচ্ছা, সোবা সরকার, আমি অসংখ্য ধন্যবাদ দেই যারা এই কোশ্চেনটা বলতেছেন। সোবা কিন্তু প্রথমে আনসারটা দেখে বলে ফেলছে যে এখানে কোশ্চেনে আনসারটা ভুল দেওয়া আছে। আমি এটা বলতে চাইছিলাম, হ্যাঁ, যে এখানে কোশ্চেনে আনসারটা দেওয়া নাই, অরিজিনাল যে আনসারটা হবে সেটা দেওয়া নাই। ভেরি গুড। এই যে দেখছেন আমার শিক্ষার্থীরা সবাই কিন্তু পারতেছে এখন, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে যে তারা আনসারগুলো করতে পারে। প্রশ্নে ভুল আছে কিনা এটাও অ্যানালাইসিস করার মতো বা এটাও বোঝার মতো তাদের জ্ঞান আছে। ঠিক আছে, সো চলেন, এটা আনসারটা হবে 21 লিটার, 21 লিটার। এখানে সঠিক আনসারটা নাই, হ্যাঁ। তো এটা 21 লিটার কেমনে হইল? মুখে মুখে করা যায় স্যার। এসিডের অনুপাত, আমরা অনুপাতের সাধারণ রাশি ধরি এক্স, তাহলে এসিডেরটা কত, 7x, পানিরটা কত স্যার, 3x। এই দুইটা মিলাই তো কত হয়েছে স্যার, 30, তাই না? এই দুইটা মিলাই কত হয়েছে, 30, তাহলে যোগ সমান সমান 30। তাহলে কত হচ্ছে, 10x সমান হচ্ছে আমাদের 30। তাহলে এক্স এর মান আপনি পাচ্ছেন কত, 3 পাচ্ছেন। তাহলে 3 দ্বারা যদি এই যে এখানে গুণ দেন, এসিড কত ছিল, 7x ছিল, এখানে এক্স এর মান 3 বসান, তাহলে 7 × 3 সমান কত, 21। 7 × 3 21 লিটার। ওকে, তাহলে আমরা কি 10টা করে ফেলছি? 10টা কি করে ফেলছি কিনা দেখি তো, 1 2 3 4 5, হ্যাঁ। এখন একটু সবাইকে সবাইকে বলতে হবে যে স্যার আপনাদের কয়টা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এখন আপনাদেরকে একটা কথা বলি, যখন প্রশ্নে দেখবেন ভুল আনসারটা দেওয়া আছে, প্রশ্নে সঠিক আনসারটা দেওয়া নাই, তখন আপনারা কি দেখাবেন? তখন সবচেয়ে ভালো হয়, সাপোজ ধরুন এটার আনসার আছে 21 লিটার, তো এটা কত হইতে পারে, এখানে 21 দেওয়া আছে, so আপনি এখানে চাইলে 20 দিতে পারেন, যেহেতু 21-এর কাছাকাছি আনসার কিন্তু এখানে 20 আছে। তো সেই হিসাবে কাছাকাছি আনসার হিসেবে আপনি 20 দিয়ে আসতে পারেন। ঠিক আছে, তো আপনাদের পরীক্ষার ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন ভুল থাকে, সেই ভুল প্রশ্নের আনসারটা আপনাদেরকে মানে সেটা সবাইকে কারেক্ট দিয়ে দিবে। যদি ভুল আনসার দেওয়া থাকে সেই ভুল আনসারটা কি করবে, কারেক্ট দিয়ে দিবে সবাইকে, হ্যাঁ। ভুল আনসার দেওয়া থাকলে সবাইকে কারেক্ট দিয়ে দিবে। আচ্ছা, অনেকের হইছে, যেমন নাফিসের 10টা হইছে, অর্ক রহমান তার হইছে 8টা, তারপরে দেখি আহ রমেশ ফারিহার 10টা থেকে 10টাই হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। জারা আহমেদ 10টা। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমি এটাই চাই যে আমার শিক্ষার্থীদের, সঞ্জয় রয় স্যার একটা কম হইছে, মায়ের হবে, হ্যাঁ, একটাও কম হওয়া যাবে না, সবগুলোই হইতে হবে। আজমাইন, আপনাকে আরো বেশি মাইর দিতে হবে, অর্ককে মাইর দিতে হবে, তার 8টা হয়েছে। আর নূরজাহান 7টা, স্যার হইল না, 7টা হইলে স্যার খারাপ আছে, হ্যাঁ স্যার 8টা হয়েছে। শফিউল আলম, না, এইভাবে আসলেই যাদের 10টা থেকে 10টা হয়েছে তারা ভেরি গুড, বাট 9টা হইলে গুড দেওয়া যায়, বাট ভেরি গুড বলা যায় না। বাট যাদের 8টা হয়েছে তারা মোটামুটি একটা পজিশনে আছেন। বাট 8-এর কম যাদের আছেন, 7 6 বা যারা আছেন, এদেরকে একটু রেজাল্টটা ভেরি গুড। ঠিক আছে, ফাহাদ আলম না,
8টা স্যার, 8টা হলে হবে না, 10টায় বানানোর চেষ্টা করতে হবে। হ্যাঁ, ওকে। চলো আমরা পরবর্তী সামনেতে যাই, আমাদের দ্রুত এখন আমরা আবার টেস্ট করি। স্যার এটার আনসারটা আমরা করে ফেলি, দ্রুত করে ফেলি। কি বলছে যে একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2, অনুপাত 3:2, পরিসীমা 20। অনুপাত হচ্ছে কত? দেখেন দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত? 3:2। পরিসীমা কত স্যার? 20। ক্ষেত্রফলটা কত বলেন? এটার ক্ষেত্রফলটা কত আসতে পারে? একটু দ্রুত বলতে হবে। পরিসীমা দেওয়া আছে কত? 2, 3 নাকি? স্যার 6টা পাইছি, 6টা হইছে। আচ্ছা আজমাইন, ওকে। চেষ্টা করেন এখন থেকে থাকার চেষ্টা করেন, আর ক্লাসটা তো রেকর্ড থাকবে এখানেই। সো যে কোনো মুহূর্তে পরবর্তীতে আনসার দিতে পারবেন। নাফিস বলতেছেন এটা কত? 18 না 98? 98 বলতেছেন না, আমি চোখ একটু কম দেখি এখন। 98 এখানে আনসার নাই। আচ্ছা আজমাইন বলতেছেন 12। আচ্ছা আমি জানি এই প্রশ্নটা অনেকে ভুল করবেন, হ্যাঁ আমি জানি এই প্রশ্নটা অনেকেই ভুল করবেন, বাট ভুল করা যাবে না, কারেক্ট করতে হবে। কিভাবে লিখবেন স্যার? দেখেন আমরা মনে করি এখানে অনুপাতের যে দৈর্ঘ্য আর প্রস্থের যে অনুপাত দেওয়া আছে 3:2, তাই না? তাহলে এখানে দেখেন আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে 3x, প্রস্থ কত স্যার? 2x। এটা আমার দৈর্ঘ্য, এটা আমার প্রস্থ। এখন আসেন পরিসীমা। পরিসীমা বের করার সূত্রটা কি বলেন? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই না? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। সো 2 ইন্টু দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্য ছিল 3x, প্রস্থ ছিল 2x। তাহলে 2 ইন্টু 3 2 5, 5x, তার মানে হচ্ছে 10x। আর এইখানে পরিসীমা কত আছে স্যার? 20। তাহলে আপনি বলতে পারেন যে 10x ইজ ইকুয়াল টু হচ্ছে 20। তাহলে x এর মান কত পাইছেন স্যার? x এর মান পাইছেন আপনি 2। x এর মান পাইছেন কত? 2। এই দুইটা এখানে দিয়ে দেন। তাহলে দেখেন এখানে 2 বসাইলে 3 দুগুণে কত আসে? 6। তাহলে দৈর্ঘ্য হবে 6, প্রস্থ হবে কত? 4। তাহলে ক্ষেত্রফল 4 6 24। ক্ষেত্রফল 4 6 24 হবে। অর্ক রহমান ঠিক আছে, গুড। আপনি বি বলেছেন, যারা বি বলেছেন তাদেরটা কারেক্ট। যারা বি বলেছেন ক নাম্বারটা যে 24 হবে আনসার, 24 মিটার স্কয়ার বা 24 বর্গ মিটার, এটা হবে আমাদের কারেক্ট আনসার। শেষ। এরপরেরটা স্যার এটা তো পারবো নাকি? সহজ আছে কিন্তু এটা, যে এ অনুপাত বি সমান যদি 3:4 হয় তাহলে এ প্লাস বি অনুপাত বি সমান কত হবে? কি পেছানো একটা অঙ্ক না? এ অনুপাত বি সমান যদি 3:4 হয় তাহলে এ প্লাস বি অনুপাত বি এটা সমান কত? দেখছেন এটা অনুপাত কত? এটা দেখতে কঠিন মনে হচ্ছে, বাট কিন্তু আসলে সোজা। ঠিক আছে, চলেন একটু করে দিই আপনাদেরকে। সবাই আনসারটাকে গ্যাস করেন। সবাইকে এটার আনসারটা গ্যাস করেন যে এ অনুপাত বি দেওয়া আছে সমান কত স্যার? 3:4। চাইছে কি? এ প্লাস বি অনুপাত বি সমান কত হইতে পারে? সুভাষ সরকার বলতেছেন এ হবে, অনেকে বি বলতেছেন, অনেকে এ, অনেকে বি বলতেছেন। আচ্ছা ওকে, সো গ্যাস করেন, আপনি গ্যাস করে সেটা খাতায় লিখেন। এখন আনসারটা আমার সাথে মিলান, আমরা একটু দ্রুত সলভ করি স্যার, আমাদের আর অনেকগুলো এমসিকিউ রয়েছে। এ বাই বি সমান কত স্যার? 3/4। এটা তো পাইছেন নাকি? এখন এই জায়গায় আসেন, এটারে কি লেখা যায়? এ প্লাস বি ডিভাইডেড বাই বি লেখা যায় না এইটারে? এই যে আমাদের এখানে অনুপাতটা দেওয়া আছে, অনুপাতটাকে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি ডিভাইডেড বাই বি লিখতে পারি নাকি স্যার? এখন এটাকে একটু ভগ্নাংশকে আলাদা করে লিখেন, কেমন লেখা যায়? চাইলে আমরা লিখতে পারি এ বাই বি যোগ বি বাই বি। তাহলে কি আসে? এ বাই বি, আর এটা কাটা গেল 1। তাহলে দেখেন আলটিমেটলি কিন্তু আপনার কাছে এটা চাই নাই, চাইছে কোনটা স্যার? এইটা। এখন দেন কত সোজা হয়ে গেছে, জাস্ট অনুপাতের সাথে এক যোগ করলে যেটা আসবে সেটাই আনসার।
এখানে জাস্ট এক যোগ করলে যেটা আসবে সেটাই আনসার। তাহলে আমরা কি করি স্যার, দুই পাশে এক যোগ করে দেই। দুই পাশে কি করে দেই স্যার, আমরা এক যোগ করে দেই। হ্যাঁ, এই যে এই পাশে এক যোগ করলাম, এই পাশে এক যোগ করলাম। তাহলে এটা তো এরকম হয়ে যাবে যে a প্লাস বি বাই বি, আর এই পাশে হবে 4 যদি লসাগু হয় 3 4 হচ্ছে 7, এনে 3 এনে 4 আসবে, তাহলে 3 4 কত হলো 7। তাহলে এখন কত হচ্ছে 7/4, তাহলে 7:4, 7 অনুপাত কত 4। এই যে খ নাম্বারটা হবে আনসার। বুঝছেন তো নাকি? ওকে, অনিক ঘোষ খ নাম্বার বলেছেন, সফিউল আলম খ বলেছেন। ওকে, যারা খ বলেছেন তারা হচ্ছে কারেক্ট। এই যে এরকম ভাবে সলভ করতে হবে। সবাই বুঝছেন কিনা এটা বলেন। এটা একটু অন্য ক্যাটাগরি ছিল, বাট একটু টেকনিক্যাল হইলে আশা করি এটা পাওয়া সম্ভব, একটু স্ট্র্যাটেজিক হইলে। হ্যাঁ, এটা আনসারটা হবে জিনি আফসানা, এটা আনসারটা হবে 7:4 নূরজাহান বেগম। হ্যাঁ, ওকে, সবাই খ বলেছেন, ভেরি গুড। চলো সামনে যাই, দ্রুত সলভ করতে হবে স্যার। কি বলছে, এক্স এক্স এর মান ওয়াই এর বর্গের সমানুপাতিক হলে ওয়াই সমান 2 এবং এক্স সমান 4 হয়। তাহলে ওয়াই সমান যদি 3 হয় তাহলে এক্স এর মান কত? ওয়াই সমান 3 হইলে এক্স এর মান কত হবে? খুবই একদম সিম্পল একটা কোশ্চেন, এটা যে কেউ পারবেন আশা করি। যে এক্স এর মান 2 হলে দেখেন কি সম্পর্কটা দিয়েছে, যে এক্স এর মানটা হচ্ছে ওয়াই এর বর্গের সমানুপাতিক, তার মানে এক্স প্রপোর্শনাল ওয়াই স্কয়ার। এখন বলছে, এটা মানে একটা উদাহরণ তো বুঝাইছি যে ওয়াই সমান 2 হইলে এক্স এর মান 4 আসে। তাহলে ওয়াই সমান 3 হইলে কত হবে? আপনি এই জায়গায় জাস্ট 3 লিখেন, 3 এর উপরে কি আছে, ওয়াই এর মান 3 লিখে একটা স্কয়ার দেন, তাহলে 3 প্লাস স্কয়ার দিলে কত হবে? 9 হবে। তাহলে অবভিয়াসলি এক্স এর ভ্যালুটা কত হবে? 9। এই যেটা আনসার। ঠিক আছে, এরপরটা আসেন। এটা দেওয়া আছে নাকি? এটা দেওয়া আছে, আপনাকে বলছে যে এইটুকুর মানটা কত, আপনাকে বলছে যে এইটুকুর মানটা কত, যে 6x প্লাস ওয়াই, হুম, আর এটা কি বলছে 3x প্লাস 2y, এটার মানটা কত? এগুলো আমরা কেমনে সমাধান করব? হ্যাঁ, আপনি এখান থেকে x এর একটা ভ্যালু বের করেন, x এর ভ্যালু বের করে ওইখানে বসায় দেন, বসায় ক্যালকুলেশন করে একটা মান পেয়ে যাবেন। হ্যাঁ, দেখেন কেমনে বের করবেন। এখান থেকে x এর মানটা আমরা বের করে ফেলি। কি দেওয়া আছে স্যার আমাদের, যে x বাই ওয়াই সমান হচ্ছে 2/3, তাই না? তাহলে খেয়াল করেন, আর গুণ করলে কত আসে? 3x সমান হচ্ছে 2y। 3x এর মানটা কত স্যার? 2y। 3x এর মানটা কত? 2y। এইটুকুই মনে রাখেন জাস্ট। 3x এর মান কত? 2y। এখন এটা লিখেন, কত দেওয়া আছে স্যার? 6x প্লাস ওয়াই, ঠিক আছে, আর 3x প্লাস 2y। আচ্ছা, এই যে 6x, এটা কি লিখতে পারেন? 2 ইন্টু 3x লেখা যায়। আর এইখানেও 3x তো আছে, বলেন 3x এর মান কত? 3x এর মান হচ্ছে 2y। 3x এর মান কত? 2y। সো এই যে 2y প্লাস 2y। উপরেও দেখেন একই কাজ করা যাচ্ছে, এখানে 3x এর মান 2y বসাই দেন। সো এখানে 2y ইন্টু 2 প্লাস ওয়াই, আর নিচে হচ্ছে কত? 4y। তাহলে উপরে থাকে কত? 5y বাই 4y। 5/4y, হ্যাঁ, 5y বাই 4y। ওয়াই কেটে দেন, 5/4 কোথায় আছে? এই যে ক নাম্বার। হ্যাঁ, এটা অবশ্যই গ নাম্বারটা হবে আনসার। ওকে, সাইফুল্লাহ, তারপরে জারা আহমেদ। হ্যাঁ, এটা গ নাম্বারই আনসার হবে। জাস্ট মিলাইয়া খাতার সাথে যদি হয়ে যায় কারেক্ট দিয়ে দিবেন। হ্যাঁ, আর না হলে ক্রস দিয়ে রাখবেন। মনে রাখবেন, এটা তো আমার একটু বলছিল, এটা আবার একটু নিজে নিজে ট্রাই করবেন, তাহলে হয়ে যাবে। সো এই ধরনের অঙ্ক আসলে আমরা একটু ভয় পেয়ে যাই যে কেমনে সমাধান করব। এখানে একটু আড়াআড়ি গুণ করে ফেলেন, 3x এর একটা মান আসে, এই 3x এর মানটা এখানে বসান। দেখেন এটা কিন্তু আসলে এত কিছু বড় করে করার দরকার নাই, এইখানে করা যাবে। যেমন এখানে আমরা পাচ্ছি 3x সমান হচ্ছে 2y, পাচ্ছি না? 3x সমান কত? 2y, 2y। তাহলে এখানে 2y বসাইলেন, 2 2 4, তার মানে নিচে পাচ্ছি আমরা 4y। আর উপরে এখানে যদি কত আছে, 6x যেহেতু আছে, এটা মানে 2 ইন্টু 3y লেখা যায়। সো এখানে 2y, 2 2 4, 4 আর 5, তার মানে 5y। এই যে y কাটা, তাহলে 5/4 শেষ। এখন আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাচ্ছি। পরবর্তী চ্যাপ্টার, এই চ্যাপ্টারটাতে আমাদের মেইন প্রবলেম হচ্ছে এই বিষয়টাতে। মেইন প্রবলেমটা হচ্ছে স্যার এই যে এইগুলো। এই কোশ্চেনটাকে দেখেন। আচ্ছা, এটার মধ্যে তো একটা কথা বলা হয়েছে যে সমীকরণ জোটের
একটি মাত্র সমাধান থাকার শর্ত কি? একটা মাত্র সমাধান থাকবে। কোন শর্তে? আপনাদের এই যে কোনটা সমঞ্জস, অসমঞ্জস, কোনটা নির্ভরশীল, অনির্ভরশীল, কোনটার ক্ষেত্রে একটা সমাধান থাকবে, কোনটার ক্ষেত্রে অধিক সমাধান থাকবে, এটা কে রে ভাই? এসএসসিএস আপনার দাড়ি কি হলো স্যার? ইঁদুরে খেয়ে নিছে, হ্যাঁ। আচ্ছা, এখন আপনাদের এইখানে সমস্যাটা বেশি হয়, এই যে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ আছে, সেইখানে সবচেয়ে বেশি প্রবলেম হয়ে থাকে। এখানে আমরা একটু এইটা ক্লিয়ার করে আসি আগে। যদি দেখেন, কখনো যদি দেখেন এরকম সমীকরণ আছে, a1 x1 প্লাস b1 y1 সমান c1, a1x প্লাস b1y সমান c1, এটা ধরেন একটা সমীকরণ। আরেকটা সমীকরণ হচ্ছে a2x প্লাস b2y সমান c2, এটা হচ্ছে 2 নং সমীকরণ, হ্যাঁ। তো এরকম যদি দুইটা সমীকরণ থাকে, তিনটা শর্তে লেখা যায়। যদি যদি তাদের সবগুলাই সমান হয়, সবগুলার সহগ, সহগের অনুপাত a1/a2, b1/b2, c1/c2, সবার অনুপাত যদি সমান সমান হয়, হ্যাঁ, সবার অনুপাত যদি সমান হয়, মনে রাখবেন, সবার অনুপাত যদি সমান হয়, সেক্ষেত্রে কি বলতে পারি আমরা? সেক্ষেত্রে বলতে পারি সেটা হচ্ছে সমঞ্জস। ঠিক আছে, 2 নাম্বার সমঞ্জস হবে। তারপর হবে নির্ভরশীল, তারপর আমরা কি লিখবো? নির্ভরশীল, নির্ভরশীল এবং অসংখ্য সমাধান আছে, অসংখ্য সমাধান আছে। ঠিক আছে, অসংখ্য সমাধান আছে। 2 নাম্বার কাহিনী কি? 2 নাম্বার কাহিনী হচ্ছে, শুধুমাত্র যদি দেখেন যে তাদের মধ্যে এই যে এক্স আর ওয়াই এর সহগের রেশিওটা, এক্স আর ওয়াই এর সহগের রেশিওটা যদি তাদের মধ্যে সমান না হয়, সমান যদি না হয়, সেই ক্ষেত্রে কি বলবেন? সেই ক্ষেত্রে বলতে হবে যে সেটা হবে অসমঞ্জস, ঠিক আছে, বাট অনির্ভরশীল। সেই ক্ষেত্রে সমাধান থাকবে একটি, একটি সমাধান আছে। ওকে, অসমঞ্জস অনির্ভরশীল না, নির্ভরশীল হবে, হ্যাঁ, এবং একটা মাত্র সমাধান আছে। আর যদি খেয়াল করে দেখেন, আর যদি খেয়াল করে দেখেন যে a1 আর b1 সমান আছে, সরি, x আর y এর সহগের অনুপাতটা সমান আছে, কিন্তু ধ্রুবকের অনুপাতটা সমান নাই, তাহলে সেটা কি হবে? অসমঞ্জস, অনির্ভরশীল, আর সমাধান, সমাধান নেই। এই তিনটা কাহিনী থেকে স্যার আপনাদের পরীক্ষায় সবচেয়ে বেশি এমসিকিউ আসে, এই তিনটা কাহিনী থেকে। So, এটা একটু ভালো করে আপনাদেরকে মাথায় রাখতেই হবে স্যার, ভালো করে মাথায় রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, ইনশাল্লাহ তুমি নেওয়া হবে, কোনো সমস্যা নেই। So, আপনাদের এটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইটা অনেকে আমরা পারি না, ভালো করে খেয়াল করেন। যদি দেখেন সবই সমান, সমঞ্জস, নির্ভরশীল এবং অসংখ্য সমাধান আছে, তো অসংখ্য সমাধানের শর্ত কি? সবগুলা সমান হইতে হবে। এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত এবং ধ্রুবক পদের অনুপাত যদি সবার অনুপাতে সমান আসে, তাহলে সবই কি হবে? সমঞ্জস, নির্ভরশীল এবং অসংখ্য সমাধান। বাট যদি দেখেন সহগের অনুপাত সমান না, সহগের অনুপাতটা কি স্যার? সমান না, তাহলে অসমঞ্জস হবে এবং নির্ভরশীল এবং একটা সমাধান থাকবে। এটাই প্রশ্ন বেশি আসে, যে কয়টা সমাধান? একটি সমাধান আছে কোন শর্তের ক্ষেত্রে? যখন এই শর্ত, এই শর্তের ক্ষেত্রে একটা সমাধান, এই শর্তের ক্ষেত্রে কয়টা সমাধান? একটা। আর এই ক্ষেত্রে অসংখ্য সমাধান থাকবে, আর এই ক্ষেত্রে সমাধান নেই। যখন দেখবেন এই দুইটা সমান কিন্তু কনস্ট্যান্টের অনুপাতটা সমান না, তখন সমাধান নেই। ঠিক আছে,
অ্যাসিড অনুপাত দেখেন এইখানে তো লিখে দিছি স্যার যে দুইটা এখানে দুইটা সমীকরণ আছে, এখানে a1 বলেন b1 বলেন c1 বলেন এগুলো হচ্ছে তাদের সহগ, x এর সহগ a1, নিচের সমীকরণ x এর সহগ হচ্ছে a2। তো তাদেরকে আপনি অনুপাত আকারে লিখলেন যে এই a1 বাই a2, b1 বাই b2 এবং c1 বাই c2 তাদের অনুপাতগুলো বের করলেন। অনুপাত বের করে যদি দেখেন যে সবগুলো অনুপাতই কি স্যার সমান, তাহলে বুঝবেন যে তাদের অসংখ্য সমাধান আছে, তাহলে এই লাইনটা মেনে নিতে হবে। আর যদি দেখেন যে এই দুইটার এই যে x এর সহগ অনুপাত আর y এর সহগ অনুপাত সমান না, তাহলে বুঝবেন একটা সমাধান আছে। আর যদি দেখেন যে এদের সাথে এই যে কনস্ট্যান্টের অনুপাত সমান নাই, যে এই দুইটার অনুপাত সমান না, এই দুইটা সমান কিন্তু এটা সমান না, তাহলে বুঝবেন এটার একটা সমাধান নাই। ঠিক আছে, এই তো। এখন আপনি এই দুইটা এমসিকিউ পারবেন। এই যে একটি মাত্র সমাধান থাকার শর্ত কি বলেন তো, একটু আগে বলে দিছি। এই যে একটা সমাধান মাত্র সমাধান থাকার শর্ত কি এটা, আর এটা কি হবে, শর্ত সাপেক্ষে সমীকরণ জোটের কয়টি সমাধান থাকবে, অসংখ্য সমাধান আছে, কারণ সবগুলাই সমাধান দেখেন, সবগুলাই কি স্যার সমান, সেই জন্য অসংখ্য সমাধান আছে। দেখেন বুঝছেন কিনা, অসংখ্য সমাধান আছে। আশা করি বুঝতে পারছেন। ও আচ্ছা, এটা সিলেবাসে ছিল না। সিলেবাসে না থাকলে ইনশাল্লাহ এটা আবার জুমে আমরা ক্লাস নেবো। হ্যাঁ, এটা আমরা জুমে আরো ভালো করে শিখবো। তো সমস্যা নাই, চিন্তার কোনো কারণ নাই, জুমে আমরা আরো ভালো করে শিখবো। এখন যতটুকু পড়াচ্ছি পরে, না পারলে তো আমি আছি। স্যার এই যে দেখেন আমি যে কথাগুলো বলছি সেখান থেকে কতগুলো এমসিকিউ পাচ্ছেন। এই যে এটা হইলে সমীকরণ জোটের সমাধান সংখ্যা কত, সমীকরণ জোটের সমাধান সংখ্যা কত, যদি কনস্ট্যান্ট সমান না হয় তার মানে সমাধান নাই, কনস্ট্যান্ট সমান না তার মানে সমাধান নাই। তারপরে এই ধরনের একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দিয়ে বলছে যে এই সমাধানের, ঠিক আছে, 2x প্লাস 3y সমান 5 এবং 4x প্লাস 6y সমান হচ্ছে 10, এই সমীকরণ জোটের সমাধানের প্রকৃতি কেমন হবে। এই ধরনের প্রকৃতি যদি আপনি বের করতে চান, আপনি জাস্ট x এর সহগ y এর সহগ কনস্ট্যান্টের রেশিওটা বের করবেন। ঠিক আছে, সো রেশিওটা আমরা বের করি। এখানে কি দেখেন, এখানে x এর সহগের কত স্যার 2, আর এখানে কত আছে 4, তাহলে 2/4 নাকি, এই যে লিখলাম স্যার 2/4। পরেরটা 3/6, পরেরটার ক্ষেত্রে 3/6, পরেরটা 5/10। স্যার একটু খেয়াল করেন, এখানে আপনি কত পাচ্ছেন, হাফ পাচ্ছেন, এখানে কত পাচ্ছেন হাফ, এখানেও পাচ্ছেন কত হাফ। তার মানে কি এই তিনোটার রেশিওটা কি স্যার সমান। যখন আপনি এই তিনোটার রেশিও কি পাচ্ছেন, অনুপাতটা সমান পাচ্ছেন, তখন আমরা কি জানি, তখন আমরা জানি স্যার অসংখ্য সমাধান আছে এবং তারা পরস্পর সামঞ্জস্য এবং নির্ভরশীল। অসংখ্য সমাধান এবং তারা পরস্পর নির্ভরশীল। ঠিক আছে, ক্লিয়ার। এটা হবে গ নম্বর। এরপরে এটার সমাধান কয়টা, এটার সমাধান কয়টা এটা আমাদের বের করতে বলছে। দেখেন কেমনে বের করবেন, এক্স এর সহগের অনুপাতগুলো বের করেন। এখানে আছে কত 1, তাহলে 1, আর এখানে আছে কত 2, তার মানে 1/2 হাফ। এখানে কত আছে, এখানে আছে -1, তাই না, এই যে লিখলাম -1, এখানে -2, তাহলে মাইনাস মাইনাস কাটা দেন। ঠিক আছে, মাইনাস মাইনাস আমরা কাটা দিই, সমস্যা নাই। তাহলে মাইনাস মাইনাস কাটা দিলে থাকবে কত, হাফ থাকবে। এখানে 2 আছে, এখানে আছে কত 5। দেখেন এই দুটো সমান, এক্স আর ওয়াই এর সহগ সমান, কিন্তু এটা কি সমান হয়েছে না স্যার। যখন আমরা জানি ধ্রুবকের অনুপাত সমান হয় না, ধ্রুবকের অনুপাত সমান হয় না, তখন আমাদের বুঝতে হবে কোনো সমাধান নাই, তখন আমাদের বুঝতে হবে কি কোনো সমাধান নাই। ঠিক আছে, তখন আমাদের বুঝতে হবে যে কোনো সমাধান নাই। এখন বলেন যে স্যার কেন সমাধান নাই, আপনি যদি এটাকে সমাধান করতে চান দেখেন কি লেখা আছে, x মাইনাস ওয়াই সমান কত 2, আর এটা আছে কত স্যার 2x মাইনাস 2y সমান হচ্ছে 5। আপনি এই দুটোর মধ্যে একটু সমাধান করেন তো, দেখেন আমি করি। আমি মনে করেন স্যার এটা 2 দ্বারা গুণ করলাম, এটাকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করি, তাহলে দেখেন একটা সমাধান পাওয়ার কথা, অপনয়ন পদ্ধতি। 2 দ্বারা গুণ করি তাহলে 2x মাইনাস 2y সমান হচ্ছে 4,
এখন বিয়োগ যদি করেন এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। দেখেন এটা কাটা, এটা কাটা, তার মানে এখানে কি কোনো চলক আছে স্যার? না। সমান কত পাচ্ছেন? 1 পাচ্ছেন। এখানে কি কোনো চলক পাইছেন? না। তার মানে আলটিমেটলি সব কিছু দেখেন চলক সব ভ্যানিশ হয়ে গেছে। কোনো সমাধান পাইছেন? এটা কি সমাধান করা সম্ভব? আপনি এটা জিন্দেগিতেও সমাধান করতে পারবেন না। ঠিক আছে? এই জন্যই বলছে যে এটার কোনো সমাধান নাই। আর এটার সমাধান কত হবে? মুখে মুখে করেন, y কাটা, তাহলে 2x সমান হচ্ছে 8, x is equal to 4, x4 হলো y1। এই যে 4 1 কোথায় আছে? ক নাম্বারটা আনসার। কেমনে করছি বুঝছেন? যদি অপনয়ন তো বুঝেন, এই দুইটা কাটে দেবেন। এই যে এক্সটা ওয়াইটা আছে প্লাসের, এখানে ওয়াই মাইনাসের, তাহলে এই দুইটা কাটা। এই দুইটা কাটলে এক্স কয়টা থাকে স্যার? দুইটা। এক্স কয়টা থাকে? দুইটা। তো 2x আর কত হচ্ছে? 5 3 মিলে হচ্ছে 8। তাহলে দুইটা কাটা দিলেন, তাহলে x এর মান পাইছেন 4। x এর মান 4 হইলো y এর মান কত? 1। ঠিক আছে? সবাই একটু ওয়েট করি, আমি ব্যাটারিটা চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, এখন আশা করি আপনাদের দেখতে সমস্যা হচ্ছে না, ক্লিয়ার আছে, তাই না? এখন আশা করি আপনাদের দেখতে সমস্যা হচ্ছে না, সকল কিছুই ঠিকঠাক আছে। ওকে, সো খেয়াল করেন স্যার, এখন দেখা যাচ্ছে, হ্যাঁ একটু আগে দেখা যাচ্ছিল না, বাট এখন দেখা যাচ্ছে, সমস্যা নেই। পরে স্যার এইগুলো তো একদম সোজা, যে x সমান 2y, x মাইনাস 2y সমান 4 হইলে, এবং বলে দিই সমীকরণ x সমান 0 হইলে y এর মান কত? একদম সোজা স্যার, এখানে 0 বসান, এটা 0 মানে এটা নাই, তাহলে মাইনাস 2y সমান কত? 4। তাহলে y সমান হচ্ছে মাইনাস 2, y সমান কত? মাইনাস 2। খ নাম্বারটা আনসার। তো এই দুটো সমীকরণে কি বলছে? সমীকরণ দুই যোগ করলে x এর মান কত পাওয়া যায়? এটা তো আরো সোজা স্যার, নাকি বলেন? যেটা যোগ করবেন, ঠিক না? যোগ করলে এই y আর এই কাটা যাবে, 3 5 8, তার মানে 8x সমান 9 আর 7 মিলে হচ্ছে 16। কাটা দিলেন x সমান পাচ্ছেন কত? 2। x সমান হচ্ছে 2। স্ক্রিন কি ছোট হয়ে গেছে? আচ্ছা দাঁড়ান, এখন দেন, ঠিক হয়ে যাবে হয়তো বা। কি এখন ঠিক আছে না? না এখন আবার লম্বা বানাই ফেলছে? প্রাইস ভাই এটা হবে 2। ওকে, জাস্ট যোগ করবেন। যোগ করা মানে কি স্যার? যোগ করা তো বুঝেন, যে 3x প্লাস ওয়াই সমান 9, 5x মাইনাস ওয়াই সমান হচ্ছে 7। যোগ করলে এই যেটা প্লাসের হয় মাইনাসের হয় কাইট, 3 আর 5 মিলে হলো 8, আর এখানে 9 আর 7 মিলে হলো 16। কাটেন, x এর মান পাওয়া যাবে 2। দ্যাটস আনসার। পরে আরো আছে? Oh my God. আচ্ছা, এইগুলো আমরা আরেকটা ক্লাসে সমাধান করবো, আর অনেকগুলো এমসিকিউ আছে। তো থাক, আজকের ক্লাস এই পর্যন্ত ক্লোজ করে দিই, হ্যাঁ? জুমে যেহেতু আমরা একটা ক্লাস নিব, জুমের ক্লাসে আমাকে একটু মনে করে দিন, আমি এই অধ্যায় সম্পর্কে আরো ইন ডিটেলস আলোচনা করব। কারণ শুধু শুধু আলোচনা করে লাভ নেই, কারণ আপনাদের প্রতিস্থাপন, অপনয়ন, বজ্র গুণন, সমীকরণ রিলেটেড একটা যেটা আলোচনা করলেই আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারবেন। ঠিক আছে? সো আজকে আমরা এখানে শেষ করে দিই। ইনশাআল্লাহ সামনে কোনো ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে এবং আমরা দুর্দান্ত একটা ক্লাস নিব। আর জুমে আমরা হচ্ছে এই যে পার্টটা ছিল,
দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো এবং আপনারা আশা করি সেই ক্লাসটা অনেক বেশি মাত্রায় এনজয় করবেন। আর আমাদের ক্লাসগুলোতে, জুম ক্লাসগুলোতে যুক্ত হইতে গেলে অবশ্যই আমাদের কোর্সে এনরোলমেন্ট করতে হবে। আর আমাদের কোর্সে এনরোলমেন্ট করার নিয়ম তো আশা করি সবাই জানেন, যে আমাদের যে ডেসক্রিপশনে যে কমেন্টটা দেওয়া আছে, সেই কমেন্টের মধ্যে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা পেজে এসএমএস করতে পারেন। ঠিক আছে? সো যাই হোক, এই পর্যন্ত ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। সো সামনে কোনো ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।